আচ্ছা, আজকে অনেকের নতুন মুখ দেখছি, লাইক সুদীপ দাস, কামরান, শুভম। তোর আগের দিনে ক্লাস অ্যাটেন্ড করিসনি না? মেটার হ্যান্ডলিং। ওকে। সবাই কি কলকাতা থাকে না বাইরে? অঙ্কুর তমলুক বা মেদিনীপুর। আচ্ছা, আর সুদীপ, কামরান। অঙ্কুর তো ছিলিস মনে হয় আগের দিন, না? ওকে, চল লেটস স্টার্ট। তোদের যে পাওয়ার ইঞ্জিনিয়ারিং, সো পাওয়ার ইঞ্জিনিয়ারিংটা অনেকটা তোদের কিছু কমন পাবি আগের সেমের সাথে, থার্মাল পার্টের সাথে কিছুটা কমন পাবি। বাকি কিছু তো এক্সট্রা কিছু পড়তে হবে। ফার্স্ট অফ অল দাস, একটু ওয়েট করো, সিলেবাসটা অন করি। এক মিনিট। Okay, so let's share your syllabus. দেখ, তোদের পাওয়ার ইঞ্জিনিয়ারিং এ আছে। আচ্ছা, দেখতে পাচ্ছিস তোরা না? সবাই দেখতে পাচ্ছিস তো? ওকে ওকে। পাওয়ার 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 ইঞ্জিনিয়ারিং, ইয়া পাওয়ার ইঞ্জিনিয়ারিং ল্যাব এসে গেল। বল। হুম হুম হুম। না, স্যারকে বল চেঞ্জ করার জন্য। কোন দিন আছে? বাট আমার তো ওখানে ডেট অলরেডি ফিক্স করা আছে না, স্যারকে বল চেঞ্জ করার জন্য। 9টা থেকে তো তাহলে কনফ্লিক্ট হয়ে যাবে না, করতে পারবি না তো। স্যারকে বল ডিসাইড করার জন্য। এবার গ্রুপ। হ্যাঁ 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 হ্যাঁ। অন্য আর কে করে? কোন ব্যাচ করে? আচ্ছা, কোনটার কথা বলছিস ওটা? অটোক্যাড কোর্সটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, না এটা তো পার্সোনালি তোকে করতে হবে, বাট সবাই আছিস নাকি এটাই? না, তুই একা আছিস? বাট আমার তো অন্যদিকে পুরো। অন্য কেউ করছিস কোর্সটা? তোকে একটু ম্যানেজ করতে হবে দিক ওদিক করে তোকে, কারণ আমার অল্টারনেট ডেটে আমি অলরেডি চেঞ্জ করেছি, চেঞ্জ করে তোদের অন্যদিকে মেকআপ করার মতো জায়গা নেই, কারণ অন্যদিকে যদি নিয়ে যাই সেটা তো আবার অন্য পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং সাথে হয়ে যাবে। মানে যদি আমাকে তো চেঞ্জও করতে হয়, ওই টাইমটা হয়তো অন্য সাবজেক্ট চলে আসবে, তোদেরই সাবজেক্ট চলে আসবে। হুম। So, একটু। হুম। হ্যাঁ 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 হ্যাঁ। এটা তো অপশনাল, একটু দেখে নে তোর কোন সাবজেক্টটা অপশনাল। তোর কি ক্যাম্প পড়ছে অপশনালে না অন্য কোনো পড়ছে সাবজেক্ট? কারণ ক্যামের সাথে অপশনাল কি আছে বল? অটোমোবাইল আছে। আচ্ছা, ক্যামের সাথে কি অপশনাল কি অটোমোবাইল? দেখ, অটোমোবাইলও দিতে পারে মোস্ট প্রবাবলি। অটোমোবাইল, এদিকে পাওয়ার প্ল্যান্টের সাথে কি অপশনাল কি মেটেরিয়াল হ্যান্ডলিং, তাই তো? ওকে, ঠিক আছে, দেখে নে কোনটা চালু হয় তোদের, কোথায় দেয়, তারপর একটু ডিসাইড করে দেখবি। ঠিক আছে, কলেজ চালু হতে।
সো দেখ তোদের ফার্স্ট একটু জাস্ট ওভারঅল সিলেবাসটা ডিসকাস করে নিই, দেন আমরা স্টার্ট করছি। সো ফার্স্ট ইউনিট 1 এর মধ্যে আছে আইসি ইঞ্জিন, দ্যাট ইজ ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের মধ্যে কী কী পড়বি? ফার্স্ট মেজর, অটো সাইকেল, ডিজেল সাইকেল, জুয়েল সাইকেল, তাদের ওয়ার্কিং প্রিন্সিপাল, তাদের পিভি ডায়াগ্রাম, তাদের টিএস ডায়াগ্রাম, তাদের নিউমিক্যাল, সিম্পল নিউমিক্যাল দিয়েছে, বাট অনলি কিছু কিছু ফর্মুলা বেস নিউমিক্যাল করলেই হবে, আর কিছু আমি তো অ্যাডভান্স নিউমিক্যালে করিয়ে দেবো। ওকে, ফার্স্ট এখান থেকে মোস্ট ওয়ার্কিং প্রিন্সিপাল প্রচুর পরিমাণ এখান থেকে আসবে। Representation of PV and TS diagram আসবে। নেক্সট ইন্ট্রোডাকশন টু ক্লাসিফিকেশন অফ দ্য আইসি ইঞ্জিন, কত রকম আইসি ইঞ্জিন হয়। ওকে, and working principle of and construction of the function of component and comparison two-stroke and four-stroke engine. Two-stroke and four-stroke engine mainly difference key, what is a petrol engine, what is a diesel engine, and hypothetical and actual diagram of two-stroke and four-stroke engine, IC engine. Okay, so hypothetical and actual. Hypothetical মানে যেটা আমাদের প্র্যাকটিক্যালি সম্ভব নয়, and actual মানে যেটা আমাদের প্র্যাকটিক্যালি করা হয়, তাদের মধ্যে দুটো ডায়াগ্রামের মধ্যে কি ডিফারেন্স। ওকে, নেক্সট ভাল্টাবিং ডায়াগ্রাম অফ two-stroke and four-stroke engine, ব্রিফ ডেসক্রিপশন অফ ফার্স্ট অফ ফায়ারিং অর্ডার। আমরা কেমন করে, ধরো আমাদের কাছে 6 সিলিন্ডার বা 8 সিলিন্ডার ইঞ্জিন আছে, সো আমি প্রত্যেকটা সিলিন্ডারকে একসাথে আমি ফায়ার করতে পারি না। যদি একসাথে ফায়ার করি কী হবে, তাহলে ইঞ্জিনের মধ্যে একটা বহুত বড় ভাইব্রেশন সৃষ্টি হবে। ওকে, সেই ভাইব্রেশনের কারণে তো অনেক পার্টসগুলো ফেল হয়ে যেতে পারে। সেই কারণে ধর ফার্স্ট 1 নম্বর 3 নম্বর করা হয়। যখন 1 নম্বর 3 নম্বর আর 4 নম্বর, 1 নম্বর 3 নম্বর 5 নম্বর যখন ফায়ারিং করা আছে, তখন 2, 4 আর 6 নম্বর সিলিন্ডার অফ করা আছে। ওকে, সো এরকম একটা মডেলে করা হয়। সো সাপোজ ধর এরকম সিলিন্ডার রাখা আছে 1, 2, 3, 4, 5, 6। সো সাপোজ 1, 2, 3, 4, 5, 6 যখন 1, 3 অ্যান্ড 5 অর্ডারে আছে, তখন 2, 4, 6 অপশান বন্ধ করা আছে, ওদের ফায়ারিং অর্ডার বন্ধ করা আছে। ওকে, মানে এখানে কোনটা কথা বলছি, ফায়ারিং অর্ডার মানে যখন তাদের পাওয়ার স্ট্রোক, তো যখন 1, 3, 5 এ পাওয়ার স্ট্রোক কাজ করবে, তখন 2, 4, 6 রেস্টিং আছে। রেস্টিং মানে তাদের মেবি ইনলেটার, তখন তারা হয়তো সাক করছে এয়ারকে, বা তারা হয়তো এক্সস্ট করছে। আবার যখন 1, 3, 5 রেস্টে থাকবে, তখন 2, 4, 6 অ্যাক্টিভেট হয়ে যাবে, তখন 2, 4, 6 অ্যাক্টিভেট হয়ে যাবে। সেরকম করে করে আমরা ডিফারেন্ট কম্বিনেশন করে ডিফারেন্ট বিজ্ঞানীরা ডিফারেন্ট ফায়ারিং অর্ডার তৈরি করেছে। যেমন বড় বড় ট্রাকগুলোতে 20 সিলিন্ডার, 8 সিলিন্ডার, 12 সিলিন্ডার, 16 সিলিন্ডার, ডিফারেন্ট টাইপ অফ সিলিন্ডার ইঞ্জিন হয়। ওকে, বড় বড় যখন ট্রেলারগুলো হয়, তাতে অনেক বড় বড় বেশি নাম্বার কোয়ান্টিটি সিলিন্ডার ইউজ করি ফর গেটার পাওয়ার স্ট্রোক পাওয়ার জন্য। ওকে, সো সেই ক্ষেত্রে আমরা ডিফারেন্ট ফায়ারিং অর্ডার আমরা চুজ করি। নেক্সট প্রি ইগনিশন মানে হচ্ছে আমরা ফুয়েলকে ডিরেক্টলি ইঞ্জিনে গিয়ে ইগনাইট না করি, একটু আগে তাকে ইঞ্জিনের ঢোকার আগে একটু প্রি ইগনাইট করি। সো সেটা জন্য বলবো ডিটোনেশন কি, ডিটোনেশন, নকিং কি, স্ক্যাভার্জিং কি, সুপার চার্জিং কি, টার্বো চার্জিং কি, সিম্পল কার্বোরেটর কি। ওকে, সিম্পল কার্বোরেটর খুব বেসিক একটা পার্ট, যেটা ছাড়া পেট্রোল ইঞ্জিনে আমরা ইউজ করতেই পারবো না। ওকে, পেট্রোল ইঞ্জিনকে, কারণ কার্বোরেটর এমন একটা পার্ট যেখানে ও কী করে, মেনলি মিক্সিংয়ে কাজ করে। যেখান থেকে একদিক থেকে তুই পেট্রোল ঢালছিস, একদিক থেকে তুই এয়ার পাস করছিস, সো দুটো জিনিসকে আলাদা আলাদা করে ও নেয়, নিয়ে মিক্সিং করে পেট্রোল এবং এয়ার ফুয়েল মিক্সার যাকে বলছি, এয়ার ফুয়েল মিক্সার হিসেবে তাকে ইঞ্জিনে দেয়, এবং তাকে আমরা ওকে ফায়ারিং করি। ওকে, দ্যাট ইজ দ্য কার্বোরেটরের মেন কাজ। দেন সুপার চার্জিং, টার্বো চার্জিং, কিছু কিছু ক্ষেত্রে আমরা যখন এক্সস্ট করি, সেই এক্সস্ট থেকে যে ধোঁয়াটা বেরোয়, তার মধ্যে একটা টেম্পারেচার থাকে, সেই টেম্পারেচারকে আমরা ডিরেক্টলি বাইরে অ্যাটমসফিয়ারে না ফেলে তাকে আমরা এগেন রিইউজ করি তাকে আমরা টার্বো চার্জার ইউজ করি। দেখবি অনেক গাড়িতে লেখা থাকে টার্বো চার্জার বা টার্বো চার্জিং সিস্টেম, সুপার চার্জিং সিস্টেম, এরকম অনেক গাড়িতে দেখবি লেখা থাকে, 4 হুইলার গাড়িতে। ওকে, সো তারা অনেকটা তাকে এফিসিয়েন্সি বাড়ানোর জন্য এই সুপার চার্জিং, টার্বো চার্জিং কনসেপ্টটা এসছে। ওকে, এই সুপার চার্জিং, টার্বো চার্জিংটা আগে ছিল না। আস্তে আস্তে যখন লোক দেখছে আর সাইকেল থেকে এফিসিয়েন্সি বাড়ানোর কোনো উপায় নেই, তখন তারা কী করছে, যে এক্সস্ট থেকে যে পরিমাণ টেম্পারেচার পাচ্ছে, সেই টেম্পারেচার কাজে লাগে অন্য কোনো জায়গা থেকে এফিসিয়েন্সি বাড়াচ্ছে। ওকে, দ্যাট ইজ দ্য এফেক্টিভনেস অফ সুপার চার্জিং এন্ড টার্বো চার্জিং। নেক্সট বেসিক কনসেপ্ট অফ গভর্নিং অফ আইসি ইঞ্জিন, আইসি ইঞ্জিন কী করে গভর্ন করি। সো মেনলি আমরা এখানে কিছু জাস্ট গভর্নিং কিছু মেথড পড়ে নেবো এখান থেকে, কী করে আমরা আইসি ইঞ্জিনকে গভর্ন করি। নেক্সট পারপাস অফ লুব্রিকেশন অফ আইসি ইঞ্জিন। সো যারা অটোমোবাইল নিবি, তাদের ক্ষেত্রে একটা ইজি হবে এই চ্যাপ্টারটা, মানে পার্টিকুলার পাওয়ার ইঞ্জিনের সাথে, কারণ তোদের অনেকটাই প্রায় 40% ধরে নে পাওয়ার ইঞ্জিন অটোমোবাইল সেম, যেটা এখান থেকে পড়বি সেটা তোদের আবার অটোমোবাইলের সেম জিনিস আছে। ওকে, যেমন তোর লুব্রিকেশন সিস্টেম, কুলিং সিস্টেম, এগুলো সব তোদের অ্যাজ আ পাওয়ার ইঞ্জিনিয়ারিংও আছে, প্লাস ওখানে তোর অটোমোবাইলও আছে। ওকে, সো লাইক
কুলিং অফ আইসি ইঞ্জিন। ওকে, এখানে একটু কম পড়তে হবে, বাট ইন ডিটেল গিয়ে পড়তে হবে তোকে অটোমোবাইলে। সো যদি অটোমোবাইলে খুব ভালো করে পড়ছিস, তার জন্য পাওয়ার ইঞ্জিনে এই 1.7, 1.8, 1.9 খুব ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো পারপাস অফ লুব্রিকেশন, লুব্রিকেশনে কেন করি? কারণ ইঞ্জিনে কন্টিনিউয়াস একটা ফ্রিকশন কাজ করছে। ওকে, কন্টিনিউয়াস হচ্ছে পার্শ্ব বা যখন যে কোনো আমরা পিস্টন সিলিন্ডারের মুভমেন্টের সময়, তখন আমরা যদি ভালো করে লুব্রিকেট না করি বা আমার ভেতরে যে ক্যাম্পসেট কাজ করছে সেখানে কন্টিনিউয়াসলি মুভমেন্ট করছে, সেখানে যদি আমরা ভালো করে লুব্রিকেট না করি, তাহলে কী হবে, সেখানে বিকজ অফ দ্য ফ্রিকশন হাই হিট জেনারেট হতে পারে এবং তারা ফেল করে যেতে পারে। সো একটা লুব্রিকেশন একটা মেন জরুরি। ওকে, অ্যান্ড নেক্সট পারফরমেন্স অফ দ্য আইসি ইঞ্জিন। একটা আইসি ইঞ্জিনে মেনলি আমরা যেটা বলি ব্রেক পাওয়ার কি, ইন্ডিকেটেড পাওয়ার কি, মোডস টেস্ট কি, ওকে, মেকানিক্যাল এফিসিয়েন্সি, থার্মাল এফিসিয়েন্সি। সো এগুলো আমরা দেখে নেবো। অ্যান্ড ইন্ডিকেটেড পাওয়ার, ব্রেক পাওয়ার দিয়ে আমরা মেনলি ওকে আমরা কী করবো, মানে ওর একটা ক্যারেক্টারিস্টিক্স আমি যদি বলি যে এই গাড়িটা, যেমন আমরা কী বলি যে এই বাইকটা এত হর্স পাওয়ার, এই গাড়ি ফোর হুইলটা এত হর্স পাওয়ার, ওই হর্স পাওয়ারটা আসছে করতে গেলে দ্যাট ইজ আ ব্রেক পাওয়ার। ওর পাওয়ার ক্যাপাসিটি কতটা, ও কতটাকে ডেলিভার করতে পারে পাওয়ার। ওকে, সো যেমন আমরা বাইকে খুব সাধারণ একটা কথা শুনে থাকি, দ্যাট দিস বাইক ইজ 150 সিসি ইঞ্জিন। ওকে, এই বাইকটা 150 সিসি, বাইকটা 200 সিসি, এই বাইকটা 250 সিসি, হ্যাঁ, রয়্যাল এনফিল্ড 350 সিসি। হোয়াট দিস দ্যাট মিনস, দ্যাট কামস ফ্রম দ্য দ্যাট ক্যাপাসিটি, হাউ মাচ ক্যাপাসিটি ইট ক্যান স্টোর। ওকে, সেই ক্যাপাসিটি অনুযায়ী তাকে বলা হয় সিসি। ওকে, সেন্টিমিটার কিউব। সো সেখান থেকেই আমার একটা সিসি কনসেপ্টটা আসে। ঠিক তেমন এখানেও ব্রেক পাওয়ার, লাইক ওপর কত পরিমাণ পাওয়ার ডেলিভার করতে পারে, কত পরিমাণ পাওয়ার জেনারেট করতে পারে, তার সে অনুযায়ী দ্যাট ইন্ডিকেটেড পাওয়ার, ব্রেক পাওয়ার কনসেপ্টটা আসে। অ্যান্ড মোস্ট স্ট্রেস ইজ নাথিং বাট আমরা এই যে ব্রেক পাওয়ার বা ইন্ডিকেটেড পাওয়ার, এর মধ্যে আমরা কত পরিমাণ ওকে ইনলেট দিচ্ছি, মানে কত পরিমাণ এনার্জি আমি ওকে ফুয়েল থেকে দিচ্ছি, এবং সেই কত পরিমাণ ফুয়েল থেকে সে কনভার্ট করে আমাকে একটা ইঞ্জিন পাওয়ার জেনারেট করছে, রোটেটিং পাওয়ার জেনারেট করছে। ওকে, তার মধ্যে আমি যে 100% যেটা দিচ্ছি, 100% আমাকে দিতে পারছি না, আউটপুট দিতে পারছি না, তার মধ্যে কিছু পরিমাণ মেনলি লস হয়। সো মেবি 10%, 20% লস হয়। সেই লসটাকে বার করার জন্য আমরা যে টেস্টটা করি তাকে বলা হয় মোস্ট টেস্ট। ওকে, সো মোস্ট টেস্ট থেকে ধরতে পারি যে কোথায় আমাদের মেনলি লস হচ্ছে। দেন মেকানিক্যাল এফিসিয়েন্সি, থার্মাল এফিসিয়েন্সি, স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন অ্যান্ড হিট ব্যালেন্স হিট। সো হিট ব্যালেন্স হিট মেনলি আমরা যখন যে পাওয়ার স্ট্রোক হচ্ছে, ডিফারেন্ট টাইপের স্ট্রোক হচ্ছে, সেখানে কত পরিমাণ হিট আমার রেডিয়েশন বা কনভেকশন পদ্ধতি বা কন্ডাকশন পদ্ধতিতে বাইরে বেরিয়ে যাচ্ছে, সেটা আমাদের বার করতে হবে বাই হিট ব্যালেন্স হিট থেকে। ওকে, অ্যান্ড হোয়াট ইজ থার্মাল এফিসিয়েন্সি? থার্মাল এফিসিয়েন্সি মানে যেটা তারা নর্মালি পড়ে এসেছে, যে কত পরিমাণ হিট output divided by কত পরিমাণ হিট ইনপুট, আউটপুট বাই ইনপুট, দ্যাট ইজ এ হিট এফিসিয়েন্সি। ওকে, থার্মাল এফিসিয়েন্সি। অ্যান্ড হোয়াট ইজ এ মেকানিক্যাল এফিসিয়েন্সি? যে কত পরিমাণ আমি ওকে একটা কি এনার্জি দিচ্ছি না, অ্যাজ আ ফুয়েল, অ্যাজ আ গ্যাসোলিন এনার্জি দিচ্ছি, অ্যাজ আ লাইক থ্রু ফুয়েল আমি ওকে একটা ক্যালোরিফিক ভ্যালু একটা এনার্জি দিচ্ছি। সেই ক্যালোরিফিক ভ্যালু থেকে ও কী করে কনভার্ট করে নিজেকে একটা মেকানিক্যাল ওই সিলিন্ডার পিস্টনে পাওয়ারটা দিচ্ছে। ওকে, দ্যাট ইজ কল্ড মেকানিক্যাল এফিসিয়েন্সি। লাইক দ্য মেকানিক্যাল আউটপুট, ওকে, ডিভাইড বাই নট মেকানিক্যাল আউটপুট, লাইক বলতে পারি স্যাফট পাওয়ার ডিভাইড বাই দ্য ইনপুট পাওয়ার। ওকে, দ্যাট ইজ কল্ড মেকানিক্যাল এফিসিয়েন্সি। সো এরকমভাবে লেখা হয় মেকানিক্যাল এফিসিয়েন্সি ইকুয়াল টু স্যাফট পাওয়ার এসপি বাই আইপি। আইপি মানে ইন্ডিকেটেড পাওয়ার বা ইনপুট পাওয়ার, ইন্ডিকেটেড পাওয়ার বলে বলা হয়। ওকে, দ্যাট ইজ কল্ড মেকানিক্যাল এফিসিয়েন্সি। সো নেক্সট আমরা করবো নজল অ্যান্ড ডিফিউজার, দ্যাট ইজ ইউজড মেনলি ফর স্টিম টারবাইন। জাস্ট আ মিনিট। So that are mainly used for the steam turbine. So steam turbine মধ্যে আমরা যেটা তোরা এটা থেকে অনেকটা আমি তোদের কোরিলেশন করব, লাইক তোরা যখন ফ্লুইডে পড়বি, ফ্লুইডে তোদের টারবাইন আছে, সো টারবাইনে ওটা মেনলি কাজ করবে তোর ফ্লুইডকে নিয়ে। ওকে, যেমন ওয়াটার যেটা হিট করছে বা পাখিটা হিট করছে, সে কত পরিমাণ ও পাওয়ার জেনারেট করতে পারে। ওকে, বা কত পরিমাণ লস হচ্ছে, কত পরিমাণ কাইনেটিক এনার্জি জেনারেট করতে পারে, সেটা আমরা করবো ফ্লুইডে, দ্যাট তোর ফ্লুইড মেশিনের চ্যাপ্টারে। এখানেও ঠিক তেমন করবো স্টিম টারবাইনে আমরা পাওয়ার প্ল্যান্টে যে আমরা যে স্টিম টারবাইন চালাচ্ছি, সেখানে গিয়ে স্টিমটা যে যখন টারবাইনের ব্লেডে হিট করছে, তার জন্য সে কী করে তার প্রেসার এনার্জি কনভার্ট করছে কাইনেটিক এনার্জিতে, কী করে কাইনেটিক এনার্জি কনভার্ট করছে প্রেসার এনার্জিতে। ওকে, সো কী করে দ্যাট কনভার্সন অফ এনার্জি, ওয়ার্কিং প্রিন্সিপাল অফ স্টিম নজেল কী করে কাজ করছে, ডিফিউজার কী করে কাজ করছে। ওকে, সবগুলো আমরা দেখে নেবো নজেল অ্যান্ড ডিফিউজার চ্যাপ্টারের মধ্যে অ্যান্ড স্টিম টারবাইন চ্যাপ্টারের মধ্যে। সো অ্যাপ্লিকেশন অফ এরিয়া অফ স্টিম নজেল অ্যান্ড ডিফিউজার অ্যান্ড কন্ট্রিবিউশন কি, কন্ট্রিবিউশন মেন, যেটার উপর বেস করে আমার পুরো ফ্লুইড বা পুরো গ্যাসিয়াস মিডিয়ামটা একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে ফ্লো করে। কেউ বলতে পারবে হোয়াট ইজ এ কন্ট্রিবিউশন বাই ইকুয়েশন ফর্মুলা? থার্মালে তারা পড়েছি অলরেডি। হোয়াট ইজ এ কন্ট্রিবিউশন, কারো মনে আছে? ট্রাই কর।
স্টেডি ফ্লো ইকুয়েশন না, স্টেডি ফ্লো ইকুয়েশনটা অন্য, দ্যাট ইজ p1 v1 সরি লাইক p1 বাই ডো জি p1 স্কয়ার বাই 2g, দ্যাট ইজ স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন। ওটা না, ওটা ছাড়া আর একটা আছে একদম সিম্পল ছোটটা ফর্মুলা। ওকে, যদি কারোর নাম মনে থাকে, দ্যাট ইজ কন্ট্রোলার ইকুয়েশন লাইক continuity equation like a1 v1 equal to a2 v2। যেমন তোদের ফ্লুইডের ভিসকোসিটি একটা মাদার ফর্মুলা, ঠিক তেমন উইদাউট ভিসকোসিটি যে কোনো ফ্লুইডের প্রবলেম সলভ করতে পারবে না, ঠিক তেমন কন্টিনিউটি ইকুয়েশন একটা মাদার ফর্মুলা, যাকে ছাড়া ফ্লুইডের কোনো প্রবলেম যেমন সলভ হবে না, ঠিক তেমন এখানে থার্মালও পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোনো প্রবলেম এখানে সলভ করার একটা লাগবে কন্টিনিউটি ইকুয়েশনটা। ওকে, সো A1 for area 1, V1 for velocity 1। ওকে, লাইক সাপোজ ধরে নিলাম একটা নজেল আছে। ওকে, একটা নজেল আছে। ওকে, সো দ্যাট ইজ আ সেকশন 1, দ্যাট ইজ আ সেকশন 1, দ্যাট ইজ আ সেকশন 2। সো ফ্রম সেকশন 1 টু সেকশন 2 যখন আমার কোনো ফ্লুইড বা কোনো এয়ার বা কোনো গ্যাস পাস করছে, ওকে, সো সেকশন 1 এ তার A1 হচ্ছে এরিয়া 1, তার ডায়ামিটার কত π/4 d স্কয়ার থেকে আমরা A1 বার করতে পারি, সে কত ভেলোসিটি ঢুকছে, দ্যাট ইজ V1। অ্যান্ড যখন সেকশন 2 তে তার কত এরিয়া সেটা আমরা জানি, অ্যান্ড সেখান থেকে আমরা V2 বার করতে পারি বিকজ অফ A1 V1 = A2 V2 ফর্মুলা থেকে। ওকে, সো কোয়ান্টিটি ইকুয়েশনটা মেইনলি এখানে ইউজ হয়। সাপোজ কোনো একটা জায়গায় তোর এরিয়া জানা আছে, তো কোনো একটা আউটপুটের ভেলোসিটি জানা নেই, কোনো একটা আউটপুটে তোর এরিয়া বার করতে হবে, সো সেই ক্ষেত্রে আমরা মেইনলি কোয়ান্টিটি ইকুয়েশনটা ইউজ করি। ওকে, নেক্সট 2.4 এ কি বলছে, স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন, দ্যাট ইজ SF, যেটা তোরা থার্মালের সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে পড়েছিস বা ফার্স্ট ল শেষ থেকে পড়েছিস। তো বলতে পারবি হোয়াট ইজ দ্য স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন? কারো মনে আছে কিনা দেখি, বল, আমি লিখি কত টাকার মনে আছে দেখি। বল বল বল। আর তাতে সামেশন, তাই তো? সো স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন ইজ p1 বাই ডো জি। তোরা কি স্ক্রিন দেখতে পাচ্ছিস আমার অন নোটের? ও না, দেখতে পাচ্ছিস না, জাস্ট আ মিনিট, একটু হোল্ড কর। So P1 by rho g plus V1 square by 2g plus GZ1 plus Q dot plus W dot equal to constant. That is a steady flow energy equation. Okay, so অনেকটা তো চেনা লাগছে, কি চেনা লাগছে, দ্যাট ইজ এই পার্টটা চেনা লাগছে, এই পার্টটা আগের দিন বলেছিলাম ফ্লুইডের ক্ষেত্রে, দ্যাট ইজ কামিং ফ্রম দ্য বাটলারস ইকুয়েশন। সো এর মধ্যে যখন আমরা তার হিট রেট অ্যাড করছি, তার ওয়ার্ক রেট অ্যাড করছি, দ্যাট ইজ কল্ড দ্য হিট ট্রান্সফার রেট, that is called the heat transfer rate, heat transfer rate। এর মধ্যে যখন আমরা ওয়ার্ক ট্রান্সফার রেট অ্যাড করছি, ওকে, তাদের সামেশনটাকে বলা হয় স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন, তাদের সামেশনকে বলা হয় স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন। ওকে, সো স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন মেইনলি পড়বো ফর ফ্লো থ্রু দ্য স্টিম নজেল অ্যান্ড সিম্পল নিউমেরিক্যাল, ওই যে ফর্মুলা লিখলাম সেই তার অনুযায়ী কিছু সিম্পল নিউমেরিক্যাল এখান থেকে সলভ করতে হবে। 2.5 এ কি আছে, 2.5 আছে কনসেপ্ট অফ ক্রিটিক্যাল প্রেসার অ্যান্ড ক্রিটিক্যাল প্রেসার রেশিও। ওকে, নো ডিডাকশন, এখানে এরকম ক্রিটিক্যাল প্রেসার বা ক্রিটিক্যাল প্রেসার রেশিও এবং ডিডাকশন করতে হবে না, শুধু জানতে হবে ক্রিটিক্যাল প্রেসারটা কী এবং ক্রিটিক্যাল প্রেসার রেশিওটা কী। ওকে, এটুকু জানলে তাদের কাজ হয়ে যাবে। ওকে, নেক্সট খুব ইম্পর্টেন্ট একটা টপিক, তো নতুন এখন পড়বি, তার স্টিম টারবাইন। সো এটাও তোদের যাতে পাওয়ার প্ল্যান্ট আছে তারা অনেকটা এখান থেকে বেনিফিট পাবে, যাদের স্টিম পাওয়ার প্ল্যান্ট যারা নিবি তারা স্টিম টারবাইন আর পাওয়ার প্ল্যান্টের মধ্যে অনেক রকমটা কম্বিনেশন মিল পাবি। ওকে, স্টিম টারবাইন কি, স্টিম টারবাইন হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ স্টিম টারবাইন, এটা তো গেল। সেকেন্ড, স্টিম টারবাইন কী করে কাজ করে, তার ওয়ার্কিং প্রিন্সিপাল কি, অ্যান্ড হোয়াট ইজ আ সিম্পল ইম্পালস রিঅ্যাকশন টারবাইন, দেন তাদের ভেলোসিটি ডায়াগ্রাম কি, তাদের ওয়ার্ক ডান কি, তাদের পাওয়ার এফিসিয়েন্সি কি, অ্যান্ড তাদের কিছু সিম্পল ফর্মুলা অফ সিম্পল ইম্পালস টারবাইন। ওকে, দেন কনসেপ্ট অফ কম্পাউন্ড অফ স্টিম টারবাইন, কনসেপ্ট অফ গভর্নিং অফ স্টিম টারবাইন, আমরা স্টিম টারবাইন কী করে গভর্ন করি মানে চালনা করি, মানে ওকে কখন তার স্পিড বাড়াতে হবে, কখন তার স্পিড কমাতে হবে, সেটা আমরা কী করে কার উপর বেস করে ডিপেন্ড করি। ওকে, সেসব কিছু জানতে হবে বেসড অন দ্য গভর্নিং অফ দ্য স্টিম টারবাইন। নেক্সট, গ্যাস টারবাইন কোথাও আমরা ইউজ করি, যেটি হচ্ছে মেনলি এই এরোপ্লেনে যে বড় বড় দুটো দেখিস পাখা ঘুরছে, দ্যাট ইজ বেসড অন দ্য গ্যাস টারবাইন। ওকে, অ্যান্ড জেট প্রপালশন। সো তোদেরই মনে পড়েছিলাম থার্মালে আগের সেমে কিছুটা জুল সাইকেল, কিছুটা বেল কনিমল সাইকেল এগুলো পড়েছিলাম, ব্রিটন সাইকেল এগুলো পড়েছিলিস না একেবারে?
আগে সেমে মনে আছে? সো মনে আছে, এবারও ছিল না? হ্যাঁ 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 হ্যাঁ। আর ব্রিটেন তো করেছিলিস, ব্রিটেন তো খুব ভালো করে মনে থাকা দরকার আশা করি। সবার মনে আছে ব্রিটেন? অনেকবার করে করিয়েছিলাম ব্রিটেনের প্রবলেম। ব্রিটেনের জুল সাইকেল তোদেরই তো করিয়েছিলাম। ব্রিটন সাইকেল করিয়েছিলাম, গ্যাস টারবাইন সাইকেল মানে এরোপ্লেনের যে সাইকেল, এরোপ্লেনটা অত ডিসকাস করিনি, এরোপ্লেনটা থিওরি পার্ট ছিল, অতটা বেশি নিউমেরিক্যালি ছিল না, বাট এখানে অনেকটা কিন্তু নিউমেরিক্যাল আছে এখান থেকে। ওকে, সো পিভিটিএস ডায়াগ্রাম ফর দ্য থার্মাল ডিরেকশন থার্মাল এফিসিয়েন্সি অফ ব্রিটন সাইকেল, জুল সাইকেল। আচ্ছা, নো নিউমেরিক্যাল লিখে দিয়েছে। হুম, হ্যাঁ ব্রিটন আর জুলটা একই, বেল কলামটা একটু আলাদা, একটু আলাদা। ওকে, সো নেক্সট হচ্ছে 3.2 এর মধ্যে ক্লাসিফিকেশন অফ দ্য গ্যাস টারবাইন, কী কী আমাদের গ্যাস টারবাইন ইউজ করি, আমরা গ্যাস টারবাইন কোথায় ইউজ করি, অ্যাপ্লিকেশন অফ দ্য গ্যাস টারবাইন, অ্যান্ড স্কিমেটিক ফ্লো ডায়াগ্রাম অ্যান্ড ডিসক্রিপশন অফ দ্য ক্লোজ সাইকেল অ্যান্ড ওপেন সাইকেল টারবাইন। ওপেন সাইকেল আর ক্লোজ টারবাইন কি একটু ছোটো ছোটো আইডিয়া দিই। ক্লোজ সাইকেল বা ওপেন সাইকেল ডায়াগ্রাম, ওপেন সাইকেল গ্যাস টারবাইন মানে যখন কিছু জায়গায় আমরা এমন একটা গ্যাস টারবাইন ইউজ করি যেখানে কী করা হয়। আচ্ছা, যদি আমার মাঝখানে তোর কোনো আওয়াজ শুনতে পাচ্ছিস না, স্ক্রিন অফ হয়ে গেছে, আমাকে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে টেক্সট করিস, ঠিক আছে? আমি জানি না কখন, আমি তো এখানে স্ক্রিন অন করেছি, বুঝতে পারবো না তোদের কখন স্ক্রিন আমি হ্যাং করে গেছি বা লগ আউট হয়ে গেছি। সো যদি কখনো প্রবলেম হয় আমাকে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ টেক্সট করিস। সো হোয়াট ইজ ওপেন সাইকেল অ্যান্ড ক্লোজ সাইকেল? সো এমন কিছু সময় ধর এরকম একটা সাইকেল ইউজ করি যেখানে আমরা তার সাইকেলটার জন্য একটা আমার কি দরকার, একটা ফ্লুইড দরকার যেটা পুরো সাইকেলটাকে চালনা করবে। সো কখনো কখনো আমরা সেই ফ্লুইডটা এয়ার ইউজ করি, কখনো কখনো সেই ফ্লুইডটা আমরা ওয়াটার ইউজ করি। ওকে, সো যখন আমরা এয়ার ইউজ করি তখন তাকে বলা হয় ওপেন সাইকেল, মানে সেটাকে আমরা ইনপুটে সাপোজ ধর এরকম যাচ্ছি, এখানে একটা ডিভাইস আছে, এখান থেকে যাচ্ছে, এখানে একটা ডিভাইস আছে, হিট এক্সচেঞ্জার আছে, এখানে একটা যাচ্ছে, এখানে একটা ডিভাইস আছে। ওকে, দিয়ে রাখো। ওকে, সো যখন এই পয়েন্ট থেকে like from this point to this point to this point to this point, okay, so যখন that is suppose 1, that is 2, that is 3, that is 4, so যখন 1 থেকে 4 তাদের মধ্যে ইন্টারমিডিয়েট কোনো কানেকশন নেই, that is called the open cycle. so এটা কখন আমরা ওপেন সাইকেল কখন বলবো, যখন তার মধ্যে যে মিডিয়ামটা ইউজ করছি that is এয়ার মিডিয়াম। ওকে, কেন আমরা এয়ারকে অলওয়েজ ওপেন সাইকেল বলি, কারণ এয়ার একটা মিডিয়াম যেটা আমাদের কাছে অ্যাটমসফিয়ারে প্রচুর পরিমাণে অ্যাভেলেবল। তাকে যদি আমি ইউজ করার পর বাইরে যদি ফেলে দিই, রিজেক্ট করি, তাতে আমার কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। বাট ওয়াটার ইজ নট ইজিলি অ্যাভেলেবেল। সেই ক্ষেত্রে আমরা কী করি, যখন আমরা ক্লোজ সাইকেল ইউজ করি তখন আমরা যে ওয়াটারটাকে পাঠাচ্ছি ফর কম্প্রেসার, হিট এক্সচেঞ্জার, টারবাইন ইউজ করার পর সেই ওয়াটারটাকে আমরা আবার রিসার্কুলেট করে আমরা আবার তাকে সেকশন 1-এ পাঠাই। ওকে, দ্যাট ইজ ফর ক্লোজ সাইকেল। একটা ওভারঅল আইডিয়া পাওয়া গেল হোয়াট ইজ এ ক্লোজ সাইকেল, হোয়াট ইজ এ ওপেন সাইকেল। ঠিক আছে, নো পেলি? Okay, so next method of method to improve the thermal efficiency of the gas turbine. আমরা কি করে গ্যাস টারবাইনে থার্মাল এফিসিয়েন্সি বাড়াতে পারি? মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কোশ্চেন এখান থেকে পাবি, দ্যাট ইজ রিজেনারেশন, ইন্টারকুলিং, রিহিটিং অ্যান্ড রিপ্রেজেন্টেশন অফ টিএস ডায়াগ্রাম। এখান থেকে একটা কিন্তু বাদ দিবি না 3.5 থেকে, একটা বাদ দেওয়ার মতো টপিক নেই। জয়েন করিনি। সো একটা কিন্তু এখান থেকে বাদ দেওয়ার মতো টপিক নেই, সবই খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, খুব ইন্টারেস্টিং টপিক, একদম জাস্ট একবার যদি বুঝে যাস স্মুথলি নিজের ভাষায় লিখতে পারবো। ওকে, নেক্সট জেট প্রোপালশনটা আমরা মিলি পড়ি ফর এয়ারক্রাফ্টের জন্য। বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল হলো জেট, টার্বোজেট কী করে কাজ করে, অ্যান্ড টার্বো প্রপেলার অ্যান্ড র্যামজেট। ওকে, অ্যান্ড রকেট প্রপালশন। সো দ্যাট ইজ নট সো মাচ ইম্পর্টেন্ট। 3.7, 3.6 তাও একটু ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসবে, 3.7 থেকে তাও একটা কোশ্চেন আসে না। Okay, then 3.8, that is component and working principle of the liquid propellant rocket engine. Liquid propellant দ্বারা আমরা কী করে রকেট ইঞ্জিন কাজ করি সেটার ওয়ার্কিং প্রিন্সিপল জানতে হবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, ইউনিট 4 ইজ আ হাইড্রোলিক টারবাইন। তোরা কতটা বেনিফিট পাবি বুঝতে পারছিস যারা পাওয়ার ইঞ্জিনিয়ারিং আর ফ্লুইডকে একসাথে কম্বাইন করে পড়তে পারবি। সো ফ্লুইড পড়লে এখান থেকে তোদের ইউনিট 4 অলরেডি ক্লিয়ার, ফ্লুইড মেশিনারি পড়লে ইউনিট 4 অলরেডি ক্লিয়ার। যারা ফ্লুইড মেশিনারিটা ভালো করে দেখবি তাদের কাছে ইউনিট 4 আলাদা করে কনসেপ্ট বুঝতে হবে না, ওখান থেকে একদম ইজিলি পেয়ে যাবি। ওকে, সো ভালো করে যখন ইউনিট 4 ভালো করে বোঝ বা ফ্লুইড মেশিন ভালো করে বোঝ, দুটো একদম সেম। সো হোয়াট ইজ হাইড্রোলিক টারবাইন, যেটা আমরা ফ্লুইড মেশিনের মধ্যে পড়বো, দ্যাট ইজ পেল্টন হিট করে কাজ করে, ফ্রান্সিস কার্ভ কী করে কাজ করে, কাপলান টারবাইন কী করে কাজ করে। ওকে, সো দের আর ডিফারেন্ট টাইপ অফ টারবাইন ইউ আর ইউজিং
that Pelton turbine, Francis turbine, Kaplan turbine, reaction turbine. ওকে, এটা মেইনলি বলা হয় দু রকমের টারবাইন আমরা ইউজ করি, একটা হচ্ছে ইম্পালস টারবাইন, একটা হচ্ছে রিয়াকশন টারবাইন। সো এগুলো দ্যাট অল আর পার্ট অফ ইম্পালস টারবাইন। ওকে, তো এখানে রিয়াকশন টারবাইন হতে দেয়নি, শুধুমাত্র ইম্পালস টারবাইন আছে, বাট তোরা ফ্লুইডে গিয়ে তোদের রিয়াকশন টারবাইনটা করতে হবে। So velocity diagram, work done. That velocity diagram, this is the major part. This is the major part of steam turbine, hydraulic turbine, both. Okay, that is important. এখান থেকে একটা নিউমেরিক্যাল আসবেই আসবে। ওকে, একটা নিউমেরিক্যাল এখান থেকে আসবেই আসবে, প্লাস একটা ডিরেকশন আপটা আসবেই আসবে, এতে ছাড়া কোনো উপায় নেই। ওয়ার্ক ডান, পাওয়ার অ্যান্ড এফিসিয়েন্সি অফ দ্য পেল্টন হুইল অ্যান্ড ফ্রান্সিস টারবাইন। সো পার্টিকুলারলি বলে দিয়েছে পেল্টন হুইল অ্যান্ড ফ্রান্সিস টারবাইনে যদি বার করতে হবে ভেলোসিটি ডায়াগ্রাম অ্যান্ড এফিসিয়েন্সি অ্যান্ড পাওয়ার বা ওয়ার্ক ডান বার করার ফর্মুলা। ওকে, নেক্সট how we govern the steam hydraulic turbine সেটা একটু করতে হবে, অ্যান্ড কনসেপ্ট অফ স্পেসিফিক স্পিড অ্যান্ড সিলেকশন অফ দ্য টারবাইন বেসড অন দ্য হেড অ্যান্ড ডিসচার্জ অ্যাভেলেবেল। ওকে, 4.6 আছে, একটা হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট, ছোট একটা গল্পের মতো আমি বলবো, হয়ে যাবে, নাথিং ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, সো দ্যাট ইজ দেখতে কিন্তু জিনিসটা ইউনিট 1 থেকে ইউনিট 4 দ্যাট ইজ দেখতে অনেকটা ছোটো, বাট দ্যাট ইজ এ হিউজ মিনস যতটা আগেবার থার্মাল সিলেবাস ছিল ঠিক ততটাই কিন্তু হিউজ সিলেবাস। ওকে, খুব যতটা আমাদের কনসেপ্ট নতুন কনসেপ্ট পাবো সেটাকে ভালো করে ব্রাশ আপ করেও যেমন এগোতে হবে, ঠিক তেমন একটু আমাদের স্পিড আপ নিয়েও এগোতে হবে ফর দিস ওয়ান। ওকে, সো চল স্টার্ট করা যাক। দ্যাট ফর আইসি ইঞ্জিন, সো ফার্স্ট অফ অল বল, হোয়াট ডু ইউ নো বাই 2 স্ট্রোক ইঞ্জিন আর 4 স্ট্রোক ইঞ্জিন? কারো কোনো আইডিয়া আছে 2 স্ট্রোক আর 4 স্ট্রোকের মধ্যে কী ডিফারেন্স? 2 স্ট্রোক আর 4 স্ট্রোকের মধ্যে কী ডিফারেন্স? টু স্ট্রোক ইঞ্জিনে পাওয়ার স্ট্রোক দুটো পাওয়া যায়, আর 4 স্ট্রোক ইঞ্জিনে পাওয়ার স্ট্রোক বল বল বল। এটাই বললি কি 2 স্ট্রোকে দুটো পাওয়ার স্ট্রোক পাওয়া যায়, 4 স্ট্রোকে একটা পাওয়া যায়, তাই তো? দেখ 4 স্ট্রোকে না, এরকম ভাবে নয়। দেখ টোটাল আমাদের কনসেপ্ট হচ্ছে একটাই, লাইক আমরা তাকে সাকশন করছি, কোনো পাওয়ারকে সাকশন করছি, তাকে কম্প্রেস করছি, তাকে এক্সপেনশন করছি, তাকে এক্সস্ট করছি। সো ইন কেস অফ 2 স্ট্রোক দ্যাট ইজ ডান বাই অনলি দুটো স্ট্রোক দ্বারাই 4টে প্রসেস কমপ্লিট হচ্ছে। ইন কেস অফ 4 স্ট্রোক দ্যাট ইজ ডান বাই 4 প্রসেস। কখনো বলে কিন্তু এই অ্যান্সারটা বলিস না ফর ইন্টারভিউ পারপাস বা ইন্টারভিউয়ের কাছে। ওকে, কিন্তু খুব রেগে যাবে। সো এটার কোনো 4 স্ট্রোক মানে যে 4টে স্ট্রোক, 2 স্ট্রোক মানে যে দুটো স্ট্রোক, তার কোনো কিন্তু মানে নেই। দ্যাট বেসিক্যালি ডিপেন্ডস অন দ্য প্রসেস। 2 স্ট্রোক মিনস আমরা তাকে দুটো প্রসেস কমপ্লিট করছি পুরো জিনিসটাকে, আর 4 স্ট্রোক মিনস তাকে আমরা 4টে প্রসেস কমপ্লিট করছি। ওকে, দ্যাটস হোয়াই ইট ইজ নেম এজ আ 4 স্ট্রোক ইঞ্জিন আর 2 স্ট্রোক ইঞ্জিন। ওকে, তো এখন ভালো করে এখন থেকে রেডি হ ফর ইন্টারভিউইং পারপাস। তো যত বেসিক ছোটো ছোটো কনসেপ্ট হতে গেছে এখন জানা নেই, খুব ভালো করে যদি মাঝখানে তার কোনো কিছু মনে পড়লো নতুন পুরনো কনসেপ্ট আমাকে জিজ্ঞেস করতে পারিস। ওকে, এখন তোদের টাইম আছে নিজেকে ঝালিয়ে নেওয়ার জন্য। সো ফার্স্ট অফ অল what is like in IC engine, if I draw a schematic diagram, just a minute, একটা আমি যদি IC engine এর পিকচার পেস্ট করি, একটু ওয়েট কর। like this is one picture of IC engine. ওকে, সো খুব ভালো করে দেখ এখানে ফার্স্ট পিকচারে দেখ, দ্যাট ইজ এ 4টে স্টেপ এখানে দেখানো আছে। একটা হচ্ছে ইনটেক, যাকে বলছি সাকশন, একটা হচ্ছে কম্প্রেশন, একটা হচ্ছে পাওয়ার, একটা হচ্ছে এক্সস্ট। সো 4টে প্রসেস আমরা করি মেনলি। সো দিস ইজ 4 স্ট্রোক ইঞ্জিন, যেখানে যখন আমি ইনটেক করছি দ্যাট দিস পয়েন্ট ইজ কল দ্য টিডিসি পয়েন্ট, দ্যাট ইজ টিডিসি। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ টিডিসি? দ্যাট ইজ ফুল ফর্ম অফ টিডিসি স্টপ ডেড সেন্টার। টপ ডেড সেন্টার।
and this point is called the BTC point. That point is called the BTC point. Similarly, that is here also TDC, here also BTC, here also TDC, here also BTC. Okay, BTC, and similarly this one. So what is a BTC? That is a bottom dead center, মানে যেখানে গিয়ে আলটিমেটলি আমার পিস্টনটা স্টপ করছে নিচে, আর উপরে গিয়ে যেখানে পিস্টনটা স্টপ করছে, দ্যাট ইজ কল্ড দ্য টপ ডেড সেন্টার। ক্লিয়ার? সো দিস ইজ বটম ডেড সেন্টার। সো ইন কেস অফ দ্য ইনটেক, যখন কি হয়, ইনটেকের সময় কি হয়, আমার পিস্টনটা একদম ওপর থেকে নিচের দিকে বটম ডেড সেন্টারে নেমে আসে। সো যখন ওপর থেকে নিচের দিকে নেমে আসে, তখন এখানে আমার পেনের দিকে খেয়াল করো ভালো করে, এই পার্টটায় এই পার্টটা কি হয়, একটা গ্যাপ তৈরি হয়, একটা ভ্যাকিউম তৈরি হয়। সো ভ্যাকিউম তৈরি হওয়ার ফলে ওপর থেকে এই ভাল্বটা, ওপর থেকে ইয়েলো কালার যে মার্ক করছি, এই ভাল্বটা যেখানে অ্যারো মার্ক করা আছে, এখান থেকে এই ভাল্বটা ওপেন হয়ে যায়। দ্যাট ভাল্ব ইজ কল্ড দ্য ইনটেক ভাল্ব বা ইনলেট ভাল্ব। এই ইনলেট ভাল্বটা ওপেন হয়, ওপেন হওয়ার কারণে এখান থেকে যে লাল অ্যারোটা দেওয়া আছে, এই লাল অ্যারো দিয়ে এখান থেকে এয়ারটা এখান থেকে সাক হয়ে নিচের দিকে ঢোকে। ওকে, বিকজ অফ দ্য ইনলেট ভাল্ব ওপেন অ্যান্ড এয়ারটা ওখান থেকে ঢোকে, এই যে গ্রিন কালার জোনটা এঁকেছি সেই জায়গাটা ফিল করে। ওকে, ফিল করলো। নাও এখানটায় কি ঢোকে, এখানটায় একটা মিক্সার ঢোকে বা ফুয়েলের মিক্সার ঢোকে, বা কখনো কোনো যদি সেটা ডিজেল ইঞ্জিন হয় তাহলে অলরেডি সেটা এয়ার ঢোকে। ওকে, সো ওটা পরে আসি, ফুয়েল ইঞ্জিন সরি পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন কনসেপ্টটা পরে আসে, আমি শুধুমাত্র বুঝে নিই ফোর ইঞ্জিন করে কাজ করে। ওকে, সো এয়ারটা ঢুকলো, ঢোকার পর নেক্সট এবার কী হলো, পিস্টনটা আবার মুভ করতে শুরু করলো ওপর দিকে যখন মুভ করতে শুরু করলো, দেন এ কী করলো, এই যে ভেতরে পুরো এয়ারটা আছে তাকে পুরো কম্প্রেস করলো। ওকে, কম্প্রেস করে এই এত পরিমাণ যে গ্যাপ আছে, that this much of volume V1, it becomes this volume V2. So what can I say, that is V1 greater than V2 বা V2 less than V1। এখানে ভলিউম কমে গেল, যদি ভলিউম কমে যায় তার মানে কি এখানে কম্প্রেশন হচ্ছে, ইয়েস অর নো? তাই তো, কম্প্রেশন হচ্ছে। সো যখন কম্প্রেশন হচ্ছে, তোকে যদি কেউ খুব চারদিক থেকে চেপে একদম ছোট একটা বাক্সের মধ্যে পুড়ে দেয়, তো তোর মধ্যে একটা হাই এনার্জি ফিল হবে, মানে তোর শরীর পুরো গরম হয়ে যাবে, শরীরের মধ্যে একটা অস্বস্তি বোধ সৃষ্টি হবে তো। ঠিক তেমন যখন আমি কোনো একটা এয়ার পার্টিকুলারকে V1 থেকে V2-তে নিয়ে যাচ্ছি, একটা কম্প্রেস করছি, তার মধ্যে একটা হাই টেম্পারেচার হাই প্রেসার জন্য ক্রিয়েট হবে। ওকে, ওই যে হাই টেম্পারেচার এবং হাই প্রেসার জন্য তৈরি হলো, ওকে, সেই অবস্থায় মানে সে একদম পুরো রেগে বোম হয়ে আসে, বুঝলি? সে পুরো একদম লাল, একদম রেগে, মানে একদম জ্বলন্ত লোহার মতো একদম রেগে বোম হয়ে আছে। ওকে, সো তার মধ্যে যদি আমি ছোট্ট একটা কিছু, মানে যাকে বলি আগুনে ঘি দেওয়ার মতো জিনিসটা দিয়ে দিই, তাহলে কি হবে, একদম দাউ দাউ করে জ্বলবে বা ব্লাস্ট করতে পারে। ঠিক সেই জিনিসটাই হয় তার তৎক্ষণাৎ থার্ড মুভমেন্টে, যাকে বলছি পাওয়ার স্ট্রোক। কি হয়, ঠিক সেই মুভমেন্টে আমি এই মাঝখানে যে ভাল্বটা আছে, এই পার্টটা ভালো করে দেয়, দিস পার্ট, এই পার্ট থেকে আমি কি করি, ওকে একটা একে বলা হয় স্পার্কিং, একে বলা হয় স্পার্ক প্লাগ। ওকে, দিস পার্ট ইজ called the spark plug, that is used for the petrol, and for diesel that plug is not used directly. Diesel is directly imported to that cylinder. Okay, so that called a spark plug. So spark plug দিয়ে আমরা সেটাকে একটু জাস্ট স্পার্ক লাগাই, একটা ছোট্ট একটা আগুনের শিখা ওর মধ্যে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয়, ওই যে হাই টেম্পারেচার হাই প্রেসারে যে একটা রেগে বসে আছে, সে পুরো সঙ্গে সঙ্গে ব্লাস্ট করে। ওকে, সো যখনই ব্লাস্ট করলো তখন এ পুরো এক্সপ্যান্ড হওয়ার চেষ্টা করলো। ওকে, ব্লাস্ট করার পরে পুরো এক্সপ্যান্ড হওয়ার চেষ্টা করবে। সো বিকজ অফ দ্য এক্সপ্যানশন আমার পিস্টনটা আবার টিডিসি থেকে বিডিসিতে মুভ করলো। ওকে, আবার টিডিসি থেকে বিডিসিতে মুভ করবে, যার জন্য আমরা এখানে একটা রোটেশন, এখানে এই ক্র্যাঙ্কশ্যাফটটা রোটেট করবে। ওকে, রোটেট করার পর কি হলো, এক্সপ্যান্ড হয়ে যাওয়ার পর তার পুরো একদম কালো ধোঁয়া তৈরি হলো, ভেতরে ব্লাস্ট করার পর কালো ধোঁয়া তৈরি হবে। সেই কালো ধোঁয়াটা আমরা আবার তাকে সিগন্যাল পাঠাই, কাকে? সিগন্যাল পাঠাই এক্সস্ট ভালভকে। সো দেন এগেন দিস এক্সস্ট ভালভ ইজ ওপেন, দিস এক্সস্ট ভালভ ইজ নাও অ্যাক্টিভেটেড। যখন এক্সস্ট ভালভটা ওপেন হয়ে যায়, ইনলেট ভালভ যখন বন্ধ থাকে, এক্সস্ট ভালভ থেকে আমরা ওই কালো ধোঁয়াটা আমরা এক্সস্ট ভালভ থেকে বার করে দিই। দ্যাট ইজ দ্য 4 স্টেপ ইজ ইন আ 4-স্ট্রোক ইঞ্জিন। ক্লিয়ার? সবার কাছে গল্পের মতো ক্লিয়ার? তাহলে বল কি কি 4 স্টেপ? 1 is called intake, 2 is called compression, 3 is called power, and 4 is called exhaust.
ক্লিয়ার তো? কারোর কাছে ক্লিয়ার না থাকলে বল। ওকে, সো জাস্ট একটা যদি পিকচার রাখতে পারিস ভালো, আদারওয়াইজ পরে নোটস থেকে একটা ওভারঅল তোর খাতা একটা পিকচার রেখে নিস। ওকে, সো এই যে পুরোটা একটা ছোট্ট পার্ট ধরে নে, মানে এই এটা একটা কাট সেকশন দেখছি আইসি ইঞ্জিন, তোদের হয়তো অনেকে কলেজে দেখবি এরকম একটা কাট সেকশন থাকে আইসি ইঞ্জিন। ওকে, সেই আইসি ইঞ্জিনে কাট সেকশন দিয়ে তোর যখন ল্যাব চালু হবে, পাওয়ার ইঞ্জিনিয়ারিং ল্যাব, খুব ভালো করে গিয়ে কাট সেকশন দেখিস, কী করে এই কাট সেকশনের সাথে মিলিয়ে দেখিস কোথায় ইনলেট ভালভ আছে, কোথায় এক্সস্ট ভালভ আছে, কোথায় স্পার্ক প্লাগ আছে, কোথায় ফুল ইঞ্জেক্টর আছে, কোথায় পিস্টন আছে, কোথায় সিলিন্ডার আছে, কোথায় ক্র্যাঙ্ক পিন আছে, কোথায় ক্র্যাঙ্ক আছে, কোথায় ক্যাম্প স্যাপ্ট আছে, কোথায় ক্যাম্প পিন আছে, সব কিছু ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখিস, তবেই জিনিসটা খুব ক্লিয়ার হবে। ওকে, সো একটা ইঞ্জিনের মধ্যে আমরা কী কী পার্টস দেখতে পাই? একটা আইসি ইঞ্জিনের মধ্যে জাস্ট পার্টের নামগুলো লেখ, এখানে বেশি ডিটেলস পড়া দরকার নেই, যতটা দরকার আমি তোদের সতরাই লেখাবো, বেশি এক্সট্রা করতে হবে। সো কী কী আমরা দেখতে পাই এখান থেকে? ফার্স্ট, একটা পিস্টন দেখতে পাই। সেকেন্ড, দেখতে পাই একটা কম্বাসন চেম্বার, যার মধ্যে কম্বাসন হচ্ছে ওপরে, মানে টিডিসি আর বিডিসির মধ্যে গ্যাপটা, কম্বাসন চেম্বার। থার্ড ওয়ান ইজ কল্ড ইনলেট ম্যানিফোল্ড, মানে ওই ইনলেট ভাল্ভকে বলছি, ইনলেট ম্যানিফোল্ড। ফোর্থ ওয়ান, ডি, ইজ কল্ড এক্সস্ট ম্যানিফোল্ড। exhaust manifold. Fifth one, E, is called the inlet and exhaust valve. Inlet and exhaust valve. Sixth one is called a spark plug, যেটা only present থাকে for petrol engine, only for petrol engine. কেউ বলতে পারবে আমাদের বাইকে যে ইঞ্জিন আছে সেটা পেট্রোল ইঞ্জিন না ডিজেল ইঞ্জিন? আমরা বাইকে কি ইঞ্জিন ইউজ করি, পেট্রোল আর ডিজেল? এই কে বলি ডিজেল? কার গাড়িতে ডিজেল ইঞ্জিন আছে তার বাইকটা আমাকে দিয়ে যা। পেট্রোল ভরতে হতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, 110 টাকা এত টাকা পেট্রোলের খরচ আছে, বলছি ডিজেল। সো অলওয়েজ আমরা বাইকে ইউজ করি পেট্রোল ইঞ্জিন, কারণ ডিজেল ইঞ্জিনের কস্টলি বেশি। ওকে, ডিজেল ইঞ্জিন করা একটু মোর কস্টলি, আর ডিজেল ইঞ্জিন মেনলি করা হয় যেখানে আমাদের একটা হেভি পাওয়ার স্ট্রোক দরকার। ওকে, যেমন ধর এই যে বাস লরি, সেখানে আমরা ডিজেল ইঞ্জিন ইউজ করি, কারণ ওখানে অত পাওয়ার জেনারেট করতে পারবে না পেট্রোল ইঞ্জিন। ওকে, সেই ক্ষেত্রে আমরা ডিজেল ইঞ্জিন ইউজ করি। সো একটা কথা মাথায় রাখবি যে সব থেকে যখন বেশি পাওয়ার দরকার হবে আমরা চলে যাবো ডিজেল ইঞ্জিনে, যখন কম পাওয়ার দরকার হবে তার জন্য চলে যাবো পেট্রোল ইঞ্জিনে। ওকে, এটা দিয়ে মনে রাখিস অলওয়েজ ডিফারেন্সটা, কেন আমরা পেট্রোল বা ডিজেল করি। সো হ্যাঁ, বা তোরা নিজের বানাতে পারিস যদি বড় হয়ে তোরা যদি ডিজেল কোনো বানাস, ডিজেল ইঞ্জিন বাইকে ইনভেন্ট করতে পারিস, দেন বেটার করিস। কানেক্টিং রড, ক্র্যাঙ্কশ্যাফটকে মেসেজ করছিস ওপেনলি বল, আমার মেসেজ এখান থেকে দেখতে পাবো না, আমি ওখানে গিয়ে ওপেন করতে পারবো না। ক্র্যাঙ্কশ্যাফট, পিস্টন রিং, যার বলার আছে আনমিউট করে বল, দেন ক্যাম্পশ্যাফট। ওকে, দ্যাট পার্টস ইজ অ্যাভেলেবেল ইন ওয়ান আইসি ইঞ্জিন। ওকে, আচ্ছা তার সাথে কী থাকে? তার সাথে থাকে একটা ফ্লাইহুইল আর একটা ক্যাম্প। তোরা ক্যাম্প তো অলরেডি পড়েছিস থিওরি মেশিনে, কী করে ক্যাম্প কী কাজ করে, কীরকম একটা ক্যামের প্রোফাইল হয় জানিস, লাইক দিস একটা ক্যামের প্রোফাইল হয়, তাই তো? আর এখানে একটা ফলোয়ার থাকে, রাইট? এটা ফলোয়ার থাকে। সো অ্যাজ পার দ্য ক্যামের মুভমেন্ট আমার ফলোয়ারটা ওঠানামা করে। সো এবার তুই ভালো করে বুঝতে পারবি কেন আমরা ক্যাম্প ফলোয়ারের এই ফলোয়ার জিনিসটা করছিলাম। যদি আমার ক্যাম্পটা ধর এরকমভাবে রোটেট করছে, এখানে ক্যাম্পটা করা আছে, ক্যাম্পটা রোটেট করছে, সো যখনই ক্যামের সাথে ফলোয়ার টাচ লাগলো তখনই ফলোয়ারটা আপ অ্যান্ড ডাউন মুভ করবে, একটা ট্রান্সলেশনের মোশন দেবে। সো যখনই এরকম ফলোয়ারটা টাচ হবে তখনই আমার একটা ভাল্ব ওপেন হবে। কোন ভাল্বটা? না আইদার ইনলেট ভাল্ব বা আইদার এক্সস্ট ভাল্ব, যে কোনো একটা ভাল্ব ওপেন হয় বেস্ট অন দ্য ক্যাম অ্যান্ড ফলোয়ারের মুভমেন্টের জন্য। ক্লিয়ার? ক্যাম অ্যান্ড ফলোয়ার কেন করতাম? সো দ্যাট ইজ এ ক্যাম। অ্যান্ড লাস্ট ওয়ান, HGHIJ, এটা কে, এটা এল, দ্যাট ইজ আ ফ্লাইহুইল। এখানে ফ্লাইহুইল কোথায় আছে পিকচার?
এখানে ফ্লাইহুইল আছে লাইক দিস ওয়ান, এই পার্টটা হলো ফ্লাইহুইল। ওকে, ফ্লাইহুইল তোরা পড়েছিস, ফ্লাইহুইলের কাজ কি? তবে পড়েছিস, বল কেউ একজন বল ফ্লাইহুইলের কাজ কি? এনার্জি, আর আর যখন দরকার পড়বে তখন এনার্জি রিলিজ করে, তাই তো? মানে এক কথায় দ্যাট ইজ আ এনার্জি রিজার্ভার। একদম, ভেরি গুড। হুম, হ্যাঁ, ফ্লাইহুইল সবার কাছে থাকবে, ফ্লাইহুইল পেট্রোল ডিজেল সবার কাছে থাকবে। ওকে, আচ্ছা, যদি ফ্লাইহুইল না থাকে তাহলে তুই যে যেমন কখনো, অনেকে তো একটু গ্রামের দিকে আছিস, কখনো হাতে করে কেউ জেনারেটারে চালু করেছিস? আগেকার দিনে তো হাতে করে দড়ি পাকিয়ে পাকিয়ে এক টান মারতে হতো, টানলে জেনারেটার মতো। কেউ করেছিস? অনেকে গ্রামের দিকে আছে। একদম। তো তোর এক্সপিরিয়েন্স একটু বল। তুই বুঝতে পারছিস যখন একটা পাক মারতিস, একটা মানে এক টান মারতিস, একটা ফ্লাইহুইল ঘোরার মতো, একটা বুঝতে পারছিস ঘুরে রোটেট করছে ভেতরে, একটা ওই জিনিসটা। একদম, সেটা তাকে ভেতরের কম্প্রেসারটাকে চালাচ্ছে কি? ফ্লাইহুইল। মানে ফ্লাইহুইলটার মধ্যে তুই তুই যে এই যে তোর দড়ি যে পাকানো আছে, তুই তাকে এক টানে এই যে টানটা মারলি, তার জন্য পুরো ফ্লাইহুইলটা কন্টিনিউয়াস করতে থাকলো ভেতরে। ওকে, যখন ফ্লাইহুইলের মধ্যে মোশনটা এলো তখনই কম্প্রেসার চালু হলো। ওকে, সো একদম আইসিনের ক্ষেত্রে সেটাই হয়। আইসিনের আর ওর মধ্যে এমন কিছু ডিফারেন্স নেই। সো আমরা ওখানে জেনারেটর বাই হ্যান্ড আমরা পুলিং করতাম, এখানে আমাদের তো বাই হ্যান্ড পুলিং করা সম্ভব নয়। ওকে, একটা তো ভালো এক্সাম্পল দিই। এখন তো অনেক বাইকে তো তোর পায়ে কী বলো এটাকে, প্যাডেল, কিক, হ্যাঁ হ্যাঁ, কিক স্টার্ট। এখন কিক স্টার্ট নেই, এখন কি সেলফ স্টার্ট হয়ে গেছে। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেলফ স্টার্ট অ্যান্ড কিক স্টার্ট? যখন তুই কিক স্টার্ট দিচ্ছিস তখন তুই ম্যানুয়ালি তুই ফ্যালটাকে ঘোরাচ্ছিস। ওকে, আর যখন তুই তোর কিক স্টার্ট নেই তখন তুই যখন তুই সেলফ স্টার্ট করছিস, বেস্ট অন সেলফ স্টার্ট ওখানে একটা স্টেপার মোটর কাজ করে। ওকে, ওই ইঞ্জিন আইসিনের কাছে ওপরে একটা মোটর কাজ করে, স্টেপার মোটর কাজ করে, দ্যাট ইজ ফর সেলফ স্টার্ট, that is for self start. And for kick start you are doing the manual manual move করাচ্ছিস তুই কাকে, না ফ্লাইহুইলকে, দ্যাট ইজ ফর কিক স্টার্ট। আচ্ছা, তাহলে যখন কখনো রাস্তায় ফোর হুইলার বন্ধ হয়ে যায়, দেখেছি যে ড্রাইভার নেমে বলে ঠেলা মারো ঠেলা মারো ঠেলা মারো, এটা ঠেলা মারো তাহলে গাড়িটা স্টার্ট হবে। কেন বলো? কারণ ফোর হুইলার ক্ষেত্রে কোনো কিক স্টার্ট কিছু নেই। তখন আমরা কি করি, যখন গাড়িটাকে বাড়ি থেকে ঠেলা মারি, বাইরে থেকে, তখন এখানে যে ইঞ্জিনটা আছে, সেই ইঞ্জিনের মধ্যে যে ফ্লাইহুইলটা আছে, বেসড অন দ্য পুশ ওই ফ্লাইহুইলটা ঘুরতে শুরু করে। একবার যদি ফ্লাইহুইলটা একটা রোটেশনের মধ্যে চলে আসে, তখন আমরা কি করি, আমরা পাওয়ারটা অন করি বলে তাকে আমরা ফুয়েল দিই ইঞ্জিনের মধ্যে। ওকে, যখন এই ফুয়েলটা সাপ্লাই করি, তখন হঠাৎ করে জাস্ট পাওয়ার স্ট্রোক চালু হয়ে যায়, পাওয়ার স্ট্রোক চালু হয়ে গেলে ইঞ্জিন চালু হয়ে যাবে। ক্লিয়ার? কেন আমরা বাড়ি থেকে ঠেলা মারি গাড়িকে, তখন গাড়ি বন্ধ হয়ে যায়। সবাই বুঝতে পারলি ফ্লাইহুইলের কনসেপ্টটা? একদম। বল। হুম 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 অনেক ক্ষেত্রে এই রে, আমি তো, হ্যাঁ, এখন হয় না কারণ এখন অনেক জটিল কমপ্লেক্স মেকানিজম চলে এসেছে না, আগের মতো তো সিম্পল অত। এখন তো তোর আগে তো পুরো ম্যানুয়াল গিয়ার ছিল, এখন তো ম্যানুয়াল গিয়ার উঠে গিয়ে অটোমেটিক গিয়ার চলে আসছে না, তোকে গিয়ার ম্যানুয়ালি দিতে হয় না। ওকে, সেই ক্ষেত্রে আগে তোকে কি করতো, ম্যানুয়াল গিয়ারের সময় তোকে ফার্স্ট গিয়ার রেখে গাড়ি ঠেলতে হতো। ওকে, ফার্স্ট গিয়ার বা ফোর্থ গিয়ার রেখে গাড়ি ঠেলতে হতো, একদম ফ্রিলি যাতে মুভ করতে পারে। এখন তো সেই গিয়ারের কনসেপ্টটা উঠে গেছে, এখন সেই ম্যানুয়াল গিয়ারটা নেই। সেটা সেই কারণ হতে পারে বা অন্য কোনো রিজন হতে পারে, আমরা জানি অতটা জানা নেই, এটা আইডিয়া নেই, ওটা কোনো গাড়ির মেকানিকই বলতে পারবে কেন হয় না। ওকে, সো বেসিক বেসিক কনসেপ্ট এটা, যে যখন কিক স্টার্ট আর সেলফ এটার মধ্যে কী ডিফারেন্স, একটা ফ্লাইহুইল কী করে কাজ করে, ফ্লাইহুইল কেন রাখা হয়। ওকে, যে কোনো একটা ইঞ্জিনে, সেটা মেবি ফোর হুইলের ইঞ্জিন হোক, সেটা মেবি বাইকের ইঞ্জিন হোক, একটা তার মধ্যে ফ্লাইহুইল থাকবে। ওকে, কারণ সে একটা এনার্জি রিজার্ভ হিসেবে কাজ করছে। সো দ্যাট ইজ আ ফোর স্ট্রোক সাইকেল, যেখানে যেটা বললাম সেটা এখানেই দেখানো আছে। সো এটা পরে আসছি, আগে একটু লিখে নে সাম নোমেনক্লেচার।
সাম নোমেনক্লেচার ইন আইসি ইঞ্জিন। দাঁড়া, 1.2 দেখি কোথা থেকে স্টার্ট করি, দাঁড়া। 1.2, হ্যাঁ 1.2, আমরা 1 এখনো ধরিনি, কারণ 1.1টা এখন ধরা যাবে না। আগে তোদের আইসি ইঞ্জিন সম্বন্ধে একটু ওভারঅল আইডিয়া পেতে হবে, কী করে 2 স্ট্রোক 4 স্ট্রোক কী, পেট্রোল ডিজেল কী, তবে আমরা গিয়ে সাইকেলে যাব, মানে অটো সাইকেল ডিজেল সাইকেল যাবো, তার আগে যাবো না। ওকে, আগে তোদের ইঞ্জিনটা ক্লিয়ার হয়ে যাক, তারপরে আমরা যাবো। দেখ সাম নোমেনক্লেচার। হুম 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 বল। হুম 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 1.2 তো অত দেখে দেখে লেখা তো সম্ভব না, আমি কোথায় পিরিয়ড থাকে জানি না, আমি তোদের টপিকের নামটা মেনশন করে দেবো পারলে প্যাকেটের মধ্যে, ঠিক আছে। সো নোমেনক্লেচারের মধ্যে লেখ ফর সিলিন্ডার বোর। সিলিন্ডার বোর কাকে বলছি না, দ্যাট ইজ আ defined by a small d, that is a nominal inner diameter of the working cylinder. The nominal inner diameter of the working cylinder is called the cylinder bore. Is called the cylinder bore. Okay, next second one is called the piston area. বেসিক আগে ইঞ্জিন কি, 2 স্ট্রোক ইঞ্জিন কি, 4 স্ট্রোক ইঞ্জিন কি, তাদের ভালভ ডায়াগ্রাম কীরকম, তাদের পেট্রোল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন কি, সব না জানলে তোরা আইসি ইঞ্জিনের সাইকেলে মুভ করতে পারবি না। বা সাইকেলে মুভ করলেও তোরা একটু ওপর থেকে তাদের ভালো করে আইডিয়া ক্লিয়ার হবে। ওকে, সো আগে এটা ভালো করে ক্লিয়ার হওয়া দরকার। সো হোয়াট ইজ দ্য পিস্টন এরিয়া? দ্যাট ইজ দ্য এরিয়া অফ দ্য সার্কেল অফ আ ডায়ামিটার, the area of circle of diameter that is like this one. উপর দিকে আয় দেখাচ্ছি, পিস্টন এরিয়া মানে হচ্ছে এই যে পিস্টনের যে এই এরিয়াটা, this zone, that this circle diameter, this one মানে pi/4 d square, d মানে এই পিস্টনের ইয়েলো কালারটা। ওকে, so the area of the circle of diameter equal to the cylinder bore is called the piston area. Equal to cylinder bore is called piston area. কেউ বলতো এই সিলিন্ডার পিস্টনের মধ্যে একটা ক্লিয়ারেন্স থাকে, তোরা মেট্রোলজিতে অনেক রকম টলারেন্স করেছিস, কি কি টলারেন্স ছিল বল? সরি টলারেন্স না, এটা হচ্ছে তোর না 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 টলারেন্সটা না, সরি, এটা হচ্ছে তোর ক্লিয়ারেন্স আর ইন্টারফিয়ারেন্স, আর একটা কি ছিল ট্রানজিশন, তাই তো? না 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 সুইফট না, এটা কি ছিল বল না, স্যাফট আর অ্যাসেম্বলি, হোল অ্যাসেম্বলির মধ্যে ছিল। একটা মিনিট হোল্ড কর, একটু হোল্ড কর, একটা কল আসছে। কোথায় ছিলাম বলতো? কি আমাকে কি আজ করছিলিস কিছু, কিছু আজ করছিলিস বল, ভুলেও গেলাম। ইকুয়াল টু দ্য সিলিন্ডার বোর ইজ কল্ড piston area. Next third one, stroke. কিছুটা স্টোরি কি বলছিলাম মাঝখানে? হ্যালো, আচ্ছা যাই হোক, চল দেখ হোয়াট ইজ এ স্ট্রোক। না স্ট্রোক মানে কি, যেটা আমরা তোদের একটু আগে গল্পটা বললাম যে আমাদের বাইক কত সিসির হয়, 1500 সিসি, ওকে, 300 সিসি, 500 সিসি, 150 সিসি, 100 সিসি, এগুলো সিসি। সিসি মানে ওর যে ভেতরে যে পিস্টনটা চলার ক্ষমতা, ওকে, দ্যাট ইজ লাইক দিস লেন্থ,
দ্যাট ফ্রম টিডিসি টু বিডিসি তার যে চলার যে ডিস্টেন্সটা, তার যে চলার যে ভলিউমটা, ওকে এক্ষুনি কেউ যদি আমাকে বলি না সোয়েপ্ট ভলিউম, কেউ যদি বলি আমাকে সোয়েপ্ট ভলিউম স্যার সোয়েপ্ট ভলিউম, ওকে দ্যাট সোয়েপ্ট ভলিউম ইজ নাথিং বাট দ্যাট ওই সিসির ভেতরে কনসেপ্টটা আসে, কত ক্যাপাসিটি সে ও ইনটেক করতে পারছে, কত ক্যাপাসিটি সে ও ভলিউমটাকে ইউজ করতে পারছে, দ্যাট ইজ ওর স্ট্রোক ভলিউম। ওকে আচ্ছা হ্যাঁ, যেটা বলছিলাম ইন্টারফারেন্স, যেটা বলছিলাম না ক্লিয়ারেন্স, কেউ বলতে পারবি যে পিস্টন আর সিলিন্ডারের মধ্যে কীরকম ইন্টারফারেন্স কাজ করে, সরি কীরকম ইন্টারফারেন্স না ক্লিয়ারেন্স কাজ করে, না ইন্টারফারেন্স কাজ করে, না ট্রানজিশন কাজ করে, ও বলতে পারবি? দাঁড়া মেট্রোলজিতে ফিট পড়েছিস তো, ফিট অ্যান্ড টলারেন্স, ফিট ভালো করে মনে আছে যারা আমার কাছে পড়েছিলিস, কি তিন রকমের ফিট ছিল, ট্রানজিশন ফিট, ক্লিয়ারেন্স ফিট, ইন্টারফারেন্স ফিট, এটা কোন ফিটের মধ্যে পড়ছে সিলিন্ডার আর পিস্টনটা? সিলিন্ডার পিস্টনটা কিরকম ফিটের মধ্যে পড়ছে, ক্লিয়ারেন্স ফিট না ট্রানজিশন ফিট না ইন্টারফারেন্স ফিট? এনিওয়ান? ইন্টারফারেন্স ফিট হলে কি হবে বলতো? ইন্টারফারেন্স ফিট হলে এরকম ধর যে সিলিন্ডারের গাটা আছে তার বাইরের দিকে চলে যাবে পিস্টনটা, এরকমভাবে চলে যাবে, বাট সেটা কি হয়? তাহলে পিস্টন মুভ করতে পারবে? ইন্টারফারেন্স ফিট কাছাকাছি থাকে বাট সেটা ওভারকাম করে চলে যায় না, সো দ্যাট এটা হবে তো ট্রানজিশন ফিট, কিছুটা ট্রানজিশন ফিট, মানে এটার উপর কন্ডিশন আছে, ধর এটা ধর পিস্টন, এটা ধর পিস্টন, ওকে শুধুমাত্র পিস্টন এবং যদি সিলিন্ডার যদি দেখি তারা ক্লিয়ারেন্স ফিট হিসেবে থাকবে, শুধুমাত্র যদি সিলিন্ডার পিস্টন যদি দেখি তারা ক্লিয়ারেন্স ফিট থাকবে, এবং সেই সিলিন্ডারের মধ্যে যখন আমরা রিং পড়াবো, যাকে বলি এরকম সিল পড়াবো, সিলের নাম শুনেছিস? ওকে হাইড্রোলিক সিল বা সিলের নাম শুনেছিস? ওকে যখন সিলগুলো পড়াবো, সিলগুলো সেরকমভাবে এরকম জুড়ে থাকবে, এরকম জুড়ে থাকবে সিল। সো যখন সিলগুলো পড়াবো দ্যাট সিলটা কি হবে, পুরোপুরি একদম সিলিন্ডারের গায়ের মধ্যে চেপে বসে থাকবে। ওকে এই সিল পড়ানোর ফলে যদি আমরা তাকে ট্রানজিশন ফিট না দিই তাহলে কি হবে, এই যে ভেতরে এই যে নিচের দিকে যে পাওয়ার স্ট্রোকের জন্য যে এয়ারটা জমছে বা কম্প্রেস করছে এয়ারটাকে, ওকে সেই এয়ারটা তো এখান থেকে এই ফাঁকা জায়গাতে বেরিয়ে চলে যাবে বাইরের দিকে, তাই না? তাই জন্যে ওখানে ট্রানজিশন ফিট দেওয়া হয়। দেখ এখানেও পিকচারে দেখ, হ্যাঁ পিকচারে দেখ, একটু যদি জুম করি এটাকে ভালো করে দেখ, এই দেখ এখানে কোনোরকম একটা রিং দেখতে পাচ্ছিস, এখানে একটা থ্রেড কাটিং মতো দেখতে পাচ্ছিস সবাই? ব্যাস একদম, যারা একটুখানি ওয়ার্কিং পোর্শন আছিস তারা ভালো করে বলতে পারবে। ওকে এখানে একটা অয়েল রিং কাজ করে এবং একটা কম্বাসন রিং কাজ করে। ওকে ওই যে স্লট করা আছে সেই স্লটে গিয়ে বসে যায় এবং ওই রিংটা বসার পর এখানে সিনটার সাথে পুরো টাইট ফিটিং হয়ে যায়, দ্যাট ইজ কল ট্রানজিশন ফিট। ক্লিয়ার? সো চল এটা লিখে নে, স্ট্রোকটা লিখে নে, দেন আজকে স্টপ করে যাবো এখানে। স্ট্রোক লেখ, স্ট্রোক বা যাকে বলা স্ট্রোক লেন্থ, ওকে দ্যাট ইজ আ nominal distance through which a working piston moves between the two successive reversal of its direction of motion is called the stroke. Of its direction of motion is called stroke. ওকে মানে টিডিসি থেকে বিডিসি যে মুভমেন্ট তাকে বলছি স্ট্রোক। চল আজকে এতটা, নেক্সট দিন আমরা চালু করব একটু অন ডেপথ টু স্ট্রোক ফোর স্ট্রোক ইঞ্জিন কি এবং পেট্রোল ডিজেল ইঞ্জিন কি সেখানে চালু করবো।
অ্যান্ড তার হাইপোথেটিক্যাল ডায়াগ্রাম অ্যাকচুয়াল ডায়াগ্রাম থেকে। ওকে, সো এগেন উই আর মিটিং 9 ওই 9:15 নাগাদ মিট করছি আবার। ওকে।